ব্রাহ্মণবাড়িয়ায় ১.৫ মাস পর আদালতে অচলাবস্থার অবসান, আজ থেকে কাজে ফিরলেন আইনজীবীরা। রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা সহ ৭ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৭.৬ ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনে বড় বাধা, মেয়াদ উত্তীর্ণ কালুরঘাট সেতু, সমস্যার সমাধানে পরামর্শক নিয়োগ। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। করোনাকালে জড়তা ঝেড়ে শীত শেষে নবযৌবনের বার্তা নিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতি রক্ষা ও অসাম্প্রদায়িক চেতনায় চিরায়ত সংস্কৃতি চর্চা বাড়ানোর আহ্বানে রাজধানীতে উদযাপন হচ্ছে বসন্ত উৎসব। চারুকলার বকুলতলা ও কলাভবনের বটতলা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে বর্ণিল পোশাকে উৎসবের রঙে মেতেছেন বসন্তপ্রেমী নগরবাসী। আছে দুঃখ, আছে দৈন্য, কিন্তু তার মধ্যেও কোকিল ডাকে, বর্ণিল ফুল সৌরভ ছড়ায়। ব্যস্ত নগরবাসীর বসন্তের সৌন্দর্য দেখার ফুরসত কই, তাই নাগরিক বাঙালিকে বসন্তের ছোঁয়া দিতে এই আনন্দ আয়োজন। ঋতুরাজ বসন্তের জন্য আমি অপেক্ষা করে থাকি, কবে বসন্ত আসবে, কবে নিজেকে নতুন করে সাজিয়ে তুলব। বসন্ত শুরু হয়েছে, আবার ওয়েদারের যে একটা পরিবর্তন, সবকিছু মিলে এভাবেই আসলে মনে হচ্ছে যে না, আসলে বসন্ত চলে এসেছে। বসন্তের রং শুধু হলুদ না, সব ফুল মিলেই বসন্ত, তো আমি সব ফুলের রঙকে বসন্ত রংটা মনে করি। It's amazing with all the colors, and what I really like with it is that people have a lot of fun. ১৪০১ সাল থেকে বসন্ত উৎসবের আয়োজন করছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন কমিটি। বসন্ত কথনে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের আহ্বান বিশিষ্ট জনদের। এই ধরনের উৎসবের দোলা যত বেশি আপনাদের মধ্য দিয়ে এবং আমাদের মানুষের মধ্য দিয়ে ছড়িয়ে পড়বে, আমরা মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত একটি অসাম্প্রদায়িক জাতিরাষ্ট্র গঠনে এগিয়ে যাব। আবৃত্তি, গান, নাচ, লোকগীতি, পল্লীগীতি, আদিবাসীদের পরিবেশনার পাশাপাশি ছিল সংক্ষিপ্ত বসন্ত কথন নামে আলোচনাও। সবাইকে বসন্তের শুভেচ্ছা, শুভ বসন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বসন্ত উৎসবের আয়োজন করে সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ। গানে, কবিতা, কথনে প্রকৃতি রক্ষার আহ্বান তাদের। পৃথিবীর নদী বন কিংবা পাহাড়, মানুষ মালিক নয়, বন্ধু তাহার। তো মানুষের এই যে প্রকৃতির উপর মালিকানার ধারণা, এই মালিকানার ধারণাই আসলে আমরা মনে করি যে প্রকৃতির বিধ্বংসের একটা বড় কারণ। শীতে আড়াল হয়ে যাওয়া রূপের আগুন ফাগুনে ফিরে পাবে প্রকৃতি, আর দুর্যোগ দুর্ভাবনায় একাকার পৃথিবীকে ক্ষণিকের জন্য হলেও রূপরসে ভরিয়ে দেবে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে শুরু হয়েছে ঝরা পাতার খেলা, কিন্তু নাগরিক জীবনে কখন কোন ফুল ফোটে, কখন বসন্ত আসে যায় তার খবর হয়তো আমরা অনেকেই রাখি না। তাদের জন্যই বসন্ত উৎসব উদযাপন কমিটির এই আয়োজন। বসন্ত উৎসব ডাক দিয়ে যায় অসাম্প্রদায়িক বাংলাদেশের, বসন্ত উৎসব ডাক দিয়ে যাচ্ছে শুদ্ধ সংস্কৃতি চর্চার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বসন্ত উদযাপনের খবর জানাবেন বগুড়া থেকে সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, একটু জানতে চাই যে করোনার পর এই প্রথম নিষেধাজ্ঞা ছাড়া বাধাহীনভাবে বসন্ত বরণ উদযাপন হচ্ছে, কি আয়োজন চলছে? পুরো জেলা জুড়েই এই উৎসবকে কেন্দ্র করে নানা ধরনের আয়োজন করা হয়েছে। বিশেষ করে বর্ণিল সব আয়োজনের মধ্যে রয়েছে গান, নাচ, এবং আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি বগুড়া শিল্পকলা একাডেমি। এখানে সকাল থেকে নানা ধরনের আয়োজন এর মধ্যেই মূলত বর্ষবরণের যে প্রস্তুতি সেটি ছিল, এবং এখন শিশুদের একটি গানের অনুষ্ঠান চলছে। এরপরে আরও বেশ কিছু অনুষ্ঠান রয়েছে। বিশেষ করে বর্ণাঢ্য সব উৎসবে, বর্ণাঢ্য সব আয়োজনের যেসব ব্যবস্থার কথা আমরা শুনেছি, সেখানে চিত্রাঙ্কনের কথাও রয়েছে, বসন্তকে নিয়ে ছবি আঁকার কথা বলা হয়েছে, বসন্ত কিভাবে আমাদেরকে প্রভাবিত করে সেই বিষয়গুলো নিয়েও নানা ধরনের চিত্রকর্ম হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে। আর এই শিল্পকলা একাডেমিতে সরকারিভাবে যে আয়োজন হচ্ছে সেখানে গানের সাথে
সাথে আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। এর বাইরেও আমরা কজন শিল্পগোষ্ঠী আয়োজন করেছে নাচ এবং গানের, সব মিলিয়ে বলা যায় যে আজকে বর্ষপূরণ উপলক্ষে বগুড়া যেন এক ধরনের ভিন্ন সাজে সেজেছে এবং সবখানেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের উৎসব মুখর পরিবেশ এবং এই পরিবেশের সাথে সবাই যেন আজকে একত্রতা ঘোষণা করেছে, যে যার মতো করে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলবার চেষ্টা করেছে। বিশেষ করে বর্ণিল সব পোশাকে এই প্রজন্মের যারা তারা যেমন সেজেছে, এর বাইরেও আরও যারা রয়েছেন যারা বসন্তকে ভিন্নভাবে দেখেন তাদেরও নানা ধরনের পোশাক আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকের এই সুন্দর আয়োজনকে উপভোগ করবার জন্য যেমন মানুষের প্রস্তুতি রয়েছে, চেষ্টা রয়েছে, তেমনি আয়োজনগুলো ছিল চমৎকার। যেসব আয়োজনে মূলত যে আয়োজনে সবসময় আমরা একটু ভিন্নতা দেখতে পাই, আজকের এই আয়োজনেও আমরা একই ধরনের ভিন্নতা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে বর্ষবরণকে কেন্দ্র করে বগুড়ায় বেশ কয়েক বছরে যে ধরনের একটা ভাব দেখেছি, একটা স্থবিরতা দেখেছি, সেটির বাইরে যেন আজকে বগুড়া চলে এসেছে এবং বলা যায় যে বেশ চমৎকার সব আয়োজনের মধ্যে দিয়ে বর্ষবরণের এই আয়োজনকে সবাই স্বাগত জানিয়েছে এবং এই নতুন বর্ষকে বরণ করবার জন্য নানা ধরনের আয়োজনও করা হয়েছে এবং সেগুলো চলছেও এখনো। বগুড়া থেকে বসন্ত উৎসবের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। পয়লা ফাল্গুন ও বসন্ত বরণে দেশ জুড়ে বইছে উৎসবের আমেজ। শিশু থেকে শুরু করে সব বয়সীরা বাসন্তী পোশাকে মেতেছেন উৎসবে। ঋতুরাজকে স্বাগত জানাতে সারা দেশে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো আয়োজন করে বর্ণিল অনুষ্ঠানের। ঋতুরাজ বসন্তের আগমনী দিনে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। নগরীর শেখ রাসেল পার্ক, জেলা শিল্পকলা একাডেমি সহ পুরো নগরেই যেন সেজেছে সব বয়সী বাসন্তী পোশাকে মেতেছেন উৎসবে। নাচ, গান আর বাঁশির সুরে বিমোহিত সবাই। প্রতিবারের মতোই 2006 সাল থেকে বোধন বসন্ত উৎসব আয়োজন করে এসছে, ঠিক এবারও তার ব্যতিক্রম নয়। এই যে বসন্ত উৎসবে এসে ভালো লাগছে, নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে। এই ঋতুর যে বৈচিত্র্য, বাংলাদেশের এই সৌন্দর্যকে আমরা মনে করি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করার মধ্য দিয়ে আমরা বসন্তের সঙ্গে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের বৈচিত্র্যকে আমরা আসলে যুক্ত করতে চাই। বসন্তের প্রথম সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শুরু হয় উৎসব। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানায় শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নজরুল, রবীন্দ্রনাথ তাদের যে চিরায়ত বাণী, এই বাণীর মধ্য দিয়ে আমরা আমাদের বসন্তকে বরণ করে নিই, যাতে এই ভালোবাসার রেশ, রঙের ছোঁয়া সারা বছর আমাদের মধ্যে থাকে। একজন বাঙালি হিসাবে আমাদের স্বকীয়তা ধরে রাখাটা অত্যন্ত জরুরি এবং এর মাধ্যমেই একজন প্রকৃত বাঙালি হয়ে যেন আমরা সবাই উঠতে পারি। রাজশাহী ও সিলেটেও বসন্ত উৎসবে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠে নগরবাসী। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে বর্ণিল নানা অনুষ্ঠান। সকালে শোভাযাত্রার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ফুলের শোভা, কোকিলের কুহুতান, পাখির গুঞ্জরণ আমাদেরকে বিমোহিত করে। সেই দেখে আমাদের নতুন প্রজন্ম আবেগে উচ্ছ্বাসিত হয়। বসন্তের বাতাস বইছে বরিশাল নগরীতেও, ফুলে ফুলে ছেয়ে গেছে শহর। এদিকে বসন্ত বরণে কুয়াকাটায় ঢল নামে হাজারো পর্যটকের। সৈকত জুড়ে উৎসব মুখর পরিবেশ। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বসন্ত উদযাপনের নানা আয়োজন নিয়ে জানাতে চট্টগ্রাম ও বরিশাল থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আহসান রিটন। সারা দেশে উৎসব মুখর পরিবেশ, চট্টগ্রামে কি আয়োজনে বরণ করা হচ্ছে বসন্তকে? সারা দেশের মতো আজকে সকাল থেকে চট্টগ্রামে আসলে বসন্তকে বরণ করার জন্য যে সমস্ত আয়োজন করার কথা ছিল সেগুলো হয়েছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের আমবাগান শেখ রাসেল পার্কে। আপনি জানেন যে সকাল 8টা থেকে এখানে আসলে বংশীবাদনের মধ্য দিয়ে আজকের দিবসের যে কর্মসূচি সেটি শুরু হয়েছিল এবং দুপুর 2টায় নানা সাংস্কৃতিক আয়োজনের পর প্রথম অধিবেশনের যে তৎপরতা সেটি শেষ হয় এবং
কিছুক্ষণ আগে অর্থাৎ 3:30টার কিছু সময় পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এখান থেকে বের করা হয়েছে। সেই শোভাযাত্রাকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আশপাশের বেশ কিছু এলাকা প্রদক্ষিণ করে এখন আবার এই মঞ্চের সামনে আসছে এবং এই শোভাযাত্রাটি আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে মঞ্চে আমরা দেখছি যে আসলে চট্টগ্রামের বেশ কিছু ভায়োলিন বাদক তারা আসলে তাদের ভায়োলিন বাদনের মধ্য দিয়ে বসন্তকে বরণের যে আবাহন সে সঙ্গীত সেটি তারা পরিবেশন করবেন এবং এরপর থেকে আসলে গোটা রাত 8টা থেকে 9টা পর্যন্ত এখানে ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাদের যে সমস্ত সঙ্গীত নৃত্য আবৃত্তি সহ নানা পরিবেশনা এখানে করে যাবেন এবং এই দিনব্যাপী সমস্ত কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমরা দেখেছি আসলে নগরীর বিভিন্ন জায়গা থেকে সমস্ত এলাকায় মানুষজন ভিড় করছেন। যেহেতু গত 2 বছর করোনার কারণে মানুষজন খুব বেশি আনন্দ উৎসবে মারতে পারেনি, এই বসন্ত উৎসবও অনেকটা ঘরোয়াভাবে গত বছর পালন করা হয়েছিল। যেহেতু এবার করোনার সেই ভয়াবহতা নেই, সঙ্গত কারণে মানুষ তাদের যে বদ্ধ ঘরে তারা ছিলেন সেখান থেকে তারা বেরিয়ে এসছে এবং এই প্রাণের যে উৎসব সেই উৎসব থেকে সর্বোচ্চ আনন্দটা তারা নিতে চান। আমরা একটু বলতে চাই যে চট্টগ্রামে পয়লা বৈশাখ উদযাপনের পর এটি হচ্ছে দ্বিতীয় অনুষ্ঠান যেটিতে আসলে মানুষ সব ধরনের মানুষের এখানে অংশগ্রহণ থাকে। আজকেও তার ব্যত্যয় ঘটেনি। যেহেতু আজকে ছুটির দিন নয়, সঙ্গত কারণে মানুষের উপস্থিতি কিছুটা কম, কিন্তু আমরা দেখছি বিকেল হওয়ার পর থেকে মানুষজন তাদের অফিস আদালত ছেড়ে এই যে শেখ রাসেল পার্ক এবং চট্টগ্রামের সিআরবির শীর্ষতলা সহ অন্যান্য যে সমস্ত জায়গায় এই আয়োজনগুলো চলছে সেখানে সমবেত হচ্ছেন এবং তাদের হৃদয়ের সমস্ত কিছু দিয়ে তারা এই বসন্তকে উদযাপন করার যে আনন্দ সেখানে মেতে উঠছেন। রিটন, আপনি সাথেই থাকুন। এবার বরিশাল থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, আপনি চট্টগ্রামের কথা শুনছিলেন, উৎসবের মধ্য দিয়ে পালন করা হচ্ছে বসন্তকে। বরিশালবাসী কিভাবে উদযাপন করছে বসন্ত বরণকে? দেখুন, বরিশালবাসী শুধু বসন্ত নয়, বরিশালবাসী আজকে টুইন ফেস্টিভ্যাল উদযাপন করছে, অর্থাৎ দুটি উৎসব, যমজ উৎসব। একটি হলো বসন্ত তো রয়েছে, তার সাথে ভালোবাসা যুক্ত হয়েছে। আপনি আমার পেছনটায় দাঁড়িয়ে দেখুন, যেখানেই বাসন্তী রং সেখানে একটি ভালোবাসার গোলাপ রয়েছে। সন্তানরা যখন যদি দেখা গেছে বাসন্তী সাজে, তখন মা দেখা গেছে ভালোবাসার সাজে। তো এই অবস্থা কিন্তু আজকে সকাল থেকেই আমরা বরিশালে দেখছি। আমি এখন রয়েছি বরিশাল শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে। এখানে বিকেল 4টায় শুরু হওয়ার কথা ছিল বসন্ত উৎসব, কিন্তু যেটি বলা হচ্ছে যে আয়োজকরা যতই বলছেন বসন্ত উৎসব, যারা অংশগ্রহণ করছেন তাদের কাছে টুইন উৎসব, তাদের কাছে এটা যমজ উৎসব, তাদের কাছে এটা টুইন ফেস্টিভ্যাল। এখন এইটা হলো প্রচলিত। আজকের বরিশালকে আসলে কি দিবস বলা যায় সেটা নিয়ে ভাবনার বিষয়। কখনো আমার কাছে মনে হয়েছে সর্বোচ্চ সাজসজ্জা দিবস আজকেই। আরে বাপ, যেদিকে তাকানো যায় ফ্রেশ অ্যান্ড ফ্রেশ। আবার কখনো মনে হচ্ছে যে লাল বাসন্তীর খেলা আজকে। তো সেই সবকিছু আয়োজন মিলে রঙিন বরিশাল যেন চারদিকে। আমরা যদি দেখি আজকে সকালে মহিলা কলেজ যেটি রয়েছে সেখানে মূলত এই উৎসবের সূচনা হয়েছে। তো সেখান থেকে আমরা সেই সূচনা পার হতে হতে বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিএম কলেজে প্রগতিশীল সংগঠনগুলো যদিও 14 ফেব্রুয়ারিকে আপনারা জানেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রথম পর্যায়ে 14 ফেব্রুয়ারি একটি ট্র্যাজেডি ঘটেছিল, সেটিকে আজকে স্মরণ করেছে। তারা এটাকে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসাবে পালন করেছে, কিন্তু তার মধ্যে ভালোবাসার জন্ম দিয়েছে, তার মধ্যে বাসন্তীর সাজ এনেছে। তো সকাল থেকে সেই আয়োজন। এখন যেটা বলছি যে এখানে শিল্পকলা একাডেমিতে সরকারি অনুষ্ঠানগুলো হবে, এর পরপরই আমরা আবার দেখা যাচ্ছে উদীচী বরিশাল নাটকের আয়োজন রয়েছে আরো অনেক সংগঠনের। যে যেখানে পারছেন আজকে রঙিন সেজে একটি আড্ডা অন্তত দেওয়ার চেষ্টা করেছে বরিশালের প্রত্যেকটি সংগঠন। এই হচ্ছে আজকের রঙিন বরিশালের সর্বশেষ তথ্য। সারা দেশে বসন্ত বরণের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে বিএনপি। দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, রাষ্ট্র পরিচালনায় সরকারের সাফল্যের কারণে বিএনপি তাদের পদযাত্রায় লোক নামাতে পারছে না। এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বলেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে কোনো শক্তি আওয়ামী লীগকে হারাতে পারবে না। পরে 23টি সরকারি উন্নয়ন প্রকল্প এবং কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।
নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে পথ হারিয়ে তারা পদযাত্রায় নেমেছে। সারা দেশে 200-র বেশি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে তথ্য জানান প্রতিমন্ত্রী জাকির হোসেন। এ সময় সচিব ফরিদ আহমেদ বলেন, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হবে আগামী বছর। বই ছাপা শেষ হবে নভেম্বরের মধ্যে। আগামী বছর থেকে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ 2 থেকে 3 মাসের মধ্যে শেষ করা হবে, আর বৃত্তির ফলাফল 25 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশ করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের অনেকগুলোর নাম শ্রুতিকটু ও নেতিবাচক ভাবার্থ সম্বলিত, যা শিশুর রুচি, মনন, বোধ ও পরিশীলভাবে বেড়ে ওঠার জন্য অন্তরায় হয়ে যায়। এজন্য মন্ত্রণালয় সব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সুন্দর, রুচিশীল, শ্রুতিমধুর এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা সহ স্থানীয় ইতিহাস সংস্কৃতির সাথে মানানসই নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রায় 1.5 মাস আদালত বর্জনের পর সকাল থেকে কাজে ফিরেছেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা। গতকাল বিশেষ সাধারণ সভায় আদালত কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় জেলা আইনজীবী সমিতি। যদিও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 বর্জন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছিলেন আইনজীবীরা। তবে বিচারক ফারুক আহমেদ ছুটিতে থাকায় ওই আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারকের মাধ্যমে। আপত্তিকর মন্তব্যের অভিযোগে জেলা ও দায়রা জজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ ফারুক এবং জেলা জজ আদালতের নাজির মমিনুল ইসলামের অপসারণ চেয়ে 1 জানুয়ারি থেকে আদালত বর্জন করে আসছিলেন আইনজীবীরা। গতকালের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কোর্টের সকল কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়া চলতেছে। নারী শিশু 1 এখন ছুটিতে আছেন বিদায় নারী শিশু 1-এর দায়িত্বপ্রাপ্ত অফিসার হচ্ছেন নারী শিশু 3। তো নারী শিশু 3 কোর্টেও নারী শিশু 1-এর মামলাগুলো পরিচালিত হচ্ছে। রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা সহ 7 জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.6 ডিগ্রি সেলসিয়াস। এসব জেলা 3 দিন আগে থেকে তাপমাত্রা আবারও কমতে শুরু করে। আজ এসে তা পৌঁছায় শৈত্যপ্রবাহে। এতে নিম্ন আয়ের মানুষরা পড়েছেন দুর্ভোগে। এদিকে হাসপাতালে শীতজনিত রোগীর চাপও বেড়েছে। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা আজ 9.5 ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চালু হতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাধা হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম দোহাজারী পুরনো রেলপথ ও মেয়াদ উত্তীর্ণ কালুরঘাট সেতু। সংশ্লিষ্টরা জানান, এ সমস্যার সমাধানে এরই মধ্যে বুয়েটকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে এই ট্রেন চলাচল করবে। চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার যাবে ট্রেন। সেজন্য তৈরি হচ্ছে 103 কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেলপথ। এরই মধ্যে বসানো হয়েছে 60 কিলোমিটার রেল ট্র্যাক। কিন্তু এ পথে চট্টগ্রাম দোহাজারীতে রয়েছে পুরনো রেলপথ ও মেয়াদোত্তীর্ণ কালুরঘাট সেতু, যে কারণে এই অংশে ট্রেন চলতে পারবে 30 কিলোমিটার গতিতে। কিন্তু দ্রুতগতির ট্যুরিস্ট ট্রেন চালুর উদ্দেশ্যেই এ প্রকল্প। এখন যদি মেয়াদ উন্নীতিকে যদি রেকটিফাই করে, মানে অ্যানালাইসিস করে, কোনোদিন এটা সার্ভাইভ করবে না। হয়তো মাস বছরখানেক ম্যাক্সিমাম ট্রেনে নিয়ে যাবে। তাদের যে কষ্ট, সেই কষ্টের সাথে ওইটা ফিজিবল হবে না। কিন্তু এখন যদি আমি কাজ শুরু করে দিই, হ্যাঁ ঠিক আছে, কাজের মধ্যে এখন কি করবো, আমি স্লো ট্রেন চালাবো বা একটু রেকটিফাই করে নিলাম, বা এটার জন্য স্পেসিফিক আলাদা কিছুই দরকার নাই। আমার তো আসলে ওখানে 2টা ব্রিজ লাগবে, একটা যাওয়া একটা আসা। প্রকল্প পরিচালক জানান, দ্রুতগতির ট্রেন চালু করতে কালুরঘাট সেতু সংস্কার করতে হবে। সেজন্য পাশ হতে হবে প্রকল্প বরাদ্দ বাস্তবায়ন, যার জন্য অন্তত 3 বছর সময় প্রয়োজন। তিনি আরও জানান, এরই মধ্যে চট্টগ্রাম কক্সবাজার রেল প্রকল্পের 80% কাজ শেষ হয়েছে। যদি আমরা দিতে না পারি তাহলে তো ট্রেন চালানো যাবে না। সেজন্য শুধু প্রকল্পের কাজ শেষ হলে হবে না, অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো শেষ করতে হবে। তাই আমরা আশা করছি যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে ইনশাআল্লাহ। রেলমন্ত্রী বলছে, এই লাইন চালু হলে কক্সবাজারের সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় বিরাট পরিবর্তন আসবে। চলতি বছরের জুনের মধ্যে আমাদের পরিকল্পনা আছে এবং এটা আমাদের যে প্রকল্পের মেয়াদ এই পর্যন্ত নির্দিষ্ট আছে।
কিন্তু আমরা সেই ধরে এগোচ্ছি, এখন দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে রামু থেকে ঘুমধুম পর্যন্ত 28.75 কিলোমিটার রেললাইন প্রকল্প স্থগিত করা হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী কানাই মৃধা সড়ক। এতে ভোগান্তি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ। সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে এলজিইডি উপজেলা নির্বাহী কর্মকর্তা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ব্রিজ থেকে ধানখালী ইউনিয়নের কানাই মৃধা রাস্তা এটি। 9 কিলোমিটার এলাকার বেশিরভাগ অংশেই তৈরি হয়েছে ছোট বড় গর্ত, কোথাও কার্পেটিং উঠে হয়েছে চলাচলের অযোগ্য। গত 14 বছর ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় হয়েছে বেহাল। ফলে ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষের দুর্ভোগের কারণ এই রাস্তা। এই রাস্তায় যাইতে আমাকে খুবই কষ্ট, যে ফল ফুল বেশি আমরা যে টাকা পাই আর 3 গুণ আমার খরচ হয়ে যায়। আমাদের এই রাস্তার কারণে আমাদের এলাকার যারা গর্ভবতী মহিলা তারা বেশি ভুক্তভোগী। মা বোন যারা আছে তাদেরকে আমরা সঠিক সময় হসপিটালে নিতে পারি না, চিকিৎসা করাইতে পারি না। এই পথে চলতে গিয়ে প্রতিদিনই বিড়ম্বনায় পড়তে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের। এই রোড ভাঙাচোর, আমরা স্কুলে আইতে পারি না, আমাদের আসতে অনেক কষ্ট হয়। যে টাকা গাড়ি চালাইয়া পাই তার সেগুলো যে বেশি আর গাড়ির পাশপাতি লাগান লাগে। সড়কটির সংস্কারের শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সংস্কারের লক্ষ্যে প্যাককালন প্রস্তুতপূর্বক শীঘ্রই প্রস্তাব প্রেরণ করা হবে, যাতে রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের আরও উপযোগী করা যায়। 2008 সালে সড়কটি নির্মাণ করে এলজিইডি। ভোগান্তি দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তাঁতপল্লী খ্যাত সাতক্ষীরার কালীগঞ্জের নলতা এখন গজ ব্যান্ডেজের গ্রাম। তৈরি হচ্ছে সার্জিক্যাল গজ ব্যান্ডেজ, চলে যাচ্ছে দেশের বিভিন্ন ক্লিনিক হাসপাতালে। আর এ কাজে জড়িত 3 গ্রামের প্রায় 10,000 কারিগর। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রপ্তানিরও সম্ভাবনা দেখছেন তাঁতিরা। দিনরাত তাঁতের কাজে ব্যস্ত সাতক্ষীরার নলতা এবং মাঘুরালী গ্রামের কারিগররা। একসময় যেখানে বোনা হতো শাড়ি, গামছা কিংবা লুঙ্গি, সেখানেই এখন জায়গা নিয়েছে গজ ব্যান্ডেজ। পরে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন ক্লিনিক হাসপাতালে। 2002 সালে এখানকার কারিগররা প্রথম সার্জিক্যাল গজ ব্যান্ডেজ তৈরির কাজ শুরু করেন, যা গেল 20 বছরে হয়ে উঠেছে তাদের জীবিকা নির্বাহের বড় উৎস। তবে সুতার বাড়তি দাম, অল্প মজুরি আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে সংকটে কারিগররা। অন্য আর কোনো কাজ নাই, আমরা এই তাঁতের এই কাপড়ের গজ কাপড়ের কাজের প্রতি আমাদের নির্ভরশীল। আমাদের 12 মাস আমাদের রীতি সংঘাত চলে। এখন ব্যান্ডেজটা টুকটাক চলে, কিন্তু আমাদের মালিক ওতে কাজ করি এটা ঠিক মতো মজুরি আমাদের দেয় না। এমনিতে মেশিন খরচ আছে, যান্ত্রিক ত্রুটি খরচ আছে, এতে করে আমরা খুব দুর্বল হয়ে পড়ছি। বাচ্চাদের লেখাপড়া শিক্ষা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। 2 দশকে এই শিল্পে জড়িয়ে গেছে প্রায় 10,000 মানুষের জীবন। টিকে থাকার জন্য ঋণ সুবিধার দাবি তাঁতি সমিতির নেতাদের। মালিকের একটা সমিতি তৈরি করে, নলতা গজ ব্যান্ডেজ মালিক সমিতি, এবং এটা সমিতি না, এটা সম্পূর্ণ সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমে আমাদেরকে ডাবাই দিতে চায়, যেহেতু ঠিকমতো মজুরিতে পায় না। সরকার কিছু পয়সা করে দিয়ে আমাদের সমিতির মাধ্যমে কাপড় চোপড়গুলো যদি নেয়, তাহলে তাঁতিরা অনেক উপকৃত হবে। এদিকে স্বল্প সুদে ঋণ সহায়তার কথা বলছে বিসিক। সেই সাথে মধ্যস্বত্বভোগীদের আধিপত্য কমাতে তাঁতিদের নিজেদেরই উৎপাদন এবং বাজারজাত করার পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। শিল্প উদ্যোক্তারা তারা কন্ট্রাকচুয়াল বেসে এই কাজগুলো করছে, সেজন্য তাদের যে পরিশ্রম অনুযায়ী তারা সেই মজুরিটুকু পাচ্ছে না। এজন্য তারা নিজে উদ্যোগে যদি এই শিল্পগুলো গড়ে তুলতে পারে বা নিজ অর্থায়নে যদি এই কাজগুলো করতে পারে, তাহলে তারা এক্ষেত্রে ভালো করবে। এজন্য বিসিক তাদের স্বল্প সুদের ঋণের প্রয়োজন হলে ঋণ প্রদান করতে সচেষ্ট থাকবে। সরকারি হিসেবে নলতায় বিদ্যুৎ চালিত এবং হাতে টানা 1800-র বেশি তাঁত রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরের কমলনগরে চালককে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের 26 দিন পর 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। গ্রেপ্তারকৃতরা হল কমলনগর উপজেলার চর লরেন্স এলাকার রুবেল হোসেন ও সদরের কালিরচরের বেলাল হোসেন। এ সময় ছিনতাই করা অটোরিকশা সহ তাদের কাছ থেকে বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত 18 জানুয়ারি চর লরেন্স থেকে চৌধুরী বাজার যাওয়ার জন্য অটোরিকশা ভাড়া করেন ইউসুফ। পথে চালক ইসরাফিলকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। অন্য আসামি ইউসুফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ছিনতাই করে হত্যা, এদিকে প্রুভড হয়েছে। এটা আমরা তিনজন, মূল দুইজন আর একজন হচ্ছে চোরাই গাড়ি কিনেছে। হত্যাকাণ্ডের সঙ্গে দুজন জড়িত, রুবেল এবং ইউসুফ। আর যেহেতু এই চোরাই গাড়ি কিনেছে একজন, অর্থাৎ বেলাল যে কিনেছে, সে চোরাই গাড়ি কিনেছে, আমরা কিন্তু তাকেও চার্জশিট দিব। মানিকগঞ্জের হরিরামপুরে এক কিশোরীকে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আবুল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। উপজেলার শরফদিনগর গ্রামের কিশোরী বৃষ্টিকে বিয়ের জন্য প্রস্তাব দেয় আবুল হোসেন। সেই প্রস্তাবে তার পরিবার রাজি না হওয়ায় আবুল ক্ষিপ্ত হন। 2017 সালের 5 নভেম্বর ঘরে ঢুকে বৃষ্টিকে গলা কেটে হত্যা করে আবুল। পরে নিহতের মা বাদী হয়ে হরিরামপুর থানায় মামলা করেন। সিলেটের নাট্যকর্মী সোনিয়া বেগম হত্যার ঘটনায় তার মামাতো ভাই মোহাম্মদ সজীবকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে সিলেটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা জানায়নি র্যাব। গত 12 ফেব্রুয়ারি নিজ বাসায় সোনিয়া বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে হত্যার সঙ্গে নিহতের মামাতো ভাই সজীবের সংশ্লিষ্টতা পায় আইনশৃঙ্খলা বাহিনী। সজীবকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে। ঢাকার ধামরাইয়ে পোশাক শ্রমিক হত্যা মামলায় আসামি শরীফ উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাজধানীর কালশি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে নবীনগরের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে শরীফ। পাওনা টাকা চাওয়ায় হত্যা করা হয় বলে জানায় র্যাব। গত 9 জানুয়ারি ধামরাইয়ের কেলিয়া এলাকায় ভুট্টা ক্ষেত থেকে পোশাক শ্রমিক মমতাজ বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ধামরাই থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। রাজধানীর কালশি এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ক্লুলেস মমতাজ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনপূর্বক এর মূল হোতা মোহাম্মদ শরীফকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। টাঙ্গাইলের মধুপুর বনের গাছ চুরি করে নিয়ে যাওয়ার সময় বনরক্ষীদের গুলিতে দুলাল মিয়া নামের একজন আহত হয়েছেন। এই ঘটনায় হারুন মিয়া নামে আরও একজনকে আটক করা হয়। গতরাতে বনের জয়নাগাছা এলাকায় এই ঘটনা ঘটে। বিভাগীয় বন কর্মকর্তা জানিয়েছেন, রাতে কয়েকজন চোর দেখলে বিটের জয়নাগাছা এলাকায় গাছ কেটে নিয়ে যাচ্ছে এমন খবরে বনরক্ষীরা সেখানে যান। এ সময় চোর চক্রের সদস্যরা তাদের উপর হামলা চালালে আত্মরক্ষায় বনরক্ষীরা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় একজন। ঘটনাস্থল থেকে আরেক সদস্য হারুন মিয়াকে আটক করা হয়। তাদের মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পরিবেশগত উদ্বেগ থাকলেও নিয়ম নীতি মানার বালাই নেই গাজীপুরের ইট ভাটাগুলোতে। এসব ভাটার অনেকগুলোই চলছে অবৈধভাবে। ভাটার কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে আশপাশের পরিবেশ। ইট তৈরিতে ব্যবহার হচ্ছে ফসলি জমির মাটির উর্বর অংশ। গাজীপুর জেলায় ইটভাটার সংখ্যা 150। এর মধ্যে 50টি অবৈধ। সিটি কর্পোরেশন এলাকা ঘেঁষে রয়েছে অনেক ইটভাটা। অভিযোগ রয়েছে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগসাজশ রেখে চলছে অবৈধ ইটভাটাগুলো। বৈধ অবৈধ সব ভাটাতেই ব্যবহার হচ্ছে কৃষি জমির উর্বর অংশের মাটি। এতে আশেপাশের এলাকাগুলোতে কমছে কৃষির উৎপাদন ক্ষমতা। কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ। দিছে ভাঙে দেওয়ার পর এটা আবার চালু করছে খোলায়। মাঝখানে টাকা দিছে সরকার থেকে, টাকা দেওয়ার পর ভাড়া চালু হয়েছে। আমি আসার আগে হয়তো আইছিল আর কি, শুনছি এটা। পরে শুনছি টাকা মারছে, পরে গেছে। ওইটা ধুমা আসলে এবারে ধানটা সিটা হয়ে যায়, কথা বলছেন, ওই ফলনটা হয় না। ইটভাটাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। অবৈধ ভাটা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি নিয়ম লঙ্ঘনে করা হচ্ছে জরিমানা। ভাটা থেকে যে দূষণটা হইতো, এটা পরিবেশ অধিদপ্তরের জেলা প্রশাসনের সহায়তায় আমরা প্রায় 250 ইটভাটা গাজীপুর থেকে উচ্ছেদ করে দিয়েছি। পরিবেশ অধিদপ্তর জানায়, গত 2 মাসে 20টি ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে 58 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে গায়েব হওয়া ট্রাক সহ মালামাল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাক চালক আনিসার রহমান ও মালিক আল ইমরানকে আটক করা হয়েছে। সোমবার রাতে বগুড়ার শিবগঞ্জ ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় 7.5 মেট্রিক টন ভুট্টা সহ ট্রাকটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় গত 25 জানুয়ারি হিলি স্থলবন্দর থেকে 15 মেট্রিক টন ভুট্টা ট্রাকে করে সাভারে পাঠায় মোজাম্মেল হোসেন নামের এক ব্যবসায়ী। পথে ট্রাকটি গন্তব্যে না গিয়ে মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ট্রাকের মালিক ইমরান ও চালক আনিসারকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গোবিন্দগঞ্জের বাগদা এলাকা থেকে ট্রাক সহ মালামাল উদ্ধার করা হয়েছে। নাটোর শহরের ফুটপাত দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো চলছে উচ্ছেদ অভিযান। সকাল থেকে শহরের কানাইখালী, ট্রাফিক মোড় ও আলাইপুর সহ বিভিন্ন স্থানে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। দ্বিতীয় দিনের মতো এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হাবিব। গত 23 জানুয়ারি নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশনা এবং জেলা প্রশাসনের পর্যালোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান চালানো হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার, নাটোর উপবিভাগীয় প্রকৌশলী সহ পুলিশের একটি দল। নানা কর্মসূচিতে পালিত হয়েছে সুন্দরবন দিবস। খুলনা ও বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে খুলনায় সুন্দরবন একাডেমি ও প্রেস ক্লাবের উদ্যোগে বেলা 11টায় প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। সভায় বক্তারা 14 ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান। এদিকে বাগেরহাটে সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। ভারতের প্রমোত্তরী গঙ্গা বিলাসের পর্যটকরা ঘুরে গেল যমুনা পাড়ে জেলা সিরাজগঞ্জ। ভারতের বানারসি থেকে ছেড়ে আসা প্রমোত্তরী গঙ্গা বিলাস সিরাজগঞ্জে যমুনা ঘাটে এসে নোঙ্গর করে সোমবার সন্ধ্যায়। সকালে পর্যটকদের স্বাগত জানান জেলা প্রশাসন ও পুলিশ। সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন নবরত্ন মন্দির ঘুরে দেখেন তারা। এরপর ঐতিহ্যবাহী তাঁত শিল্প কারখানা পরিদর্শন করে তাঁতিদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁতিরা তাদের উৎপাদিত গামছা পর্যটকদের উপহার দেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য এবং মানুষের আতিথেয়তায় মুগ্ধ প্রমোত্তরীর সুইডিশ পর্যটকরা আবারও আসতে চান এই নদীমাতৃক দেশে। গঙ্গা বিলাস সকালে সিরাজগঞ্জের জেলখানা ঘাটের যমুনা বিলাসের সামনে থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। শহীদ মিনার কেন নির্মাণ করা হয়, আকার বা আকৃতি কেমন হবে, লাল বৃত্ত কেন, আর স্তম্ভগুলোর মাপ কি, এসব বিষয়ে জানেন না বেশিরভাগ মানুষ। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলেও তার বিশেষত্ব জানা নেই অনেক শিক্ষকদেরও। বাংলা ভাষার রক্ষায় প্রাণ দেয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অন্য এলাকার মতো বগুড়া শহরের শহীদ খোকন পার্কে নির্মিত শহীদ মিনারটি ক্ষমতায় এসে ভেঙে ফেলে বিএনপি। পরে দলের শীর্ষ নেতাদের পরামর্শে তৈরি হয় আরেকটি শহীদ মিনার। অদ্ভুত এই স্থাপনা, হঠাৎ দেখলে মনে হবে না এটি কোনো শহীদ মিনার। একটা নান্দনিকতা শহীদ মিনার, আমিনুল করিম দৌলালের শহীদ মিনারকে সরিয়ে এমন একটা শহীদ মিনার স্থাপন করা, যে শহীদ মিনারটা আসলে শহীদ মিনার না, আমরা এটা কখনোই মেনে নিতে পারি না। বগুড়ায় 2056টি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্তত 600 প্রতিষ্ঠানেই নেই শহীদ মিনার। আর এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের অনেকেই জানেন না শহীদ মিনার সম্পর্কেও। বিভিন্ন স্কুলে বিভিন্ন আকৃতির শহীদ মিনার দেখি, এখানে অ্যাকুরেট কী মাপের হবে এই জিনিসটাও আমাদের ওইভাবে জানা নাই। আমরা এখন যেভাবে দেখছি আর কি, পরবর্তীতে করার সময় হলে স্থায়ীভাবে যখন করার সুযোগ হবে, বিল্ডিং হবে, তখন আমরা এটা ওইভাবেই করে নেব। বিধান মোতাবেক আমার মনে হয় না যে তৈরি হয়েছে অনেক পুরাতন শহীদ মিনার। তা আমি দাবি জানাচ্ছি যে সরকারের বিধান অনুযায়ী আধুনিক একটা শহীদ মিনার আমার এই প্রতিষ্ঠানে দেওয়া হোক। শহীদ মিনার সংক্রান্ত সরকারি নির্দেশনা এখনো পৌঁছায়নি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে। ফলে যে যেভাবে পারছে নির্মাণ করছে শহীদ মিনার। এজন্য উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। শহীদ মিনারের আদলে সকল প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এলজিইডিকে এটা নকশা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। 1,52,500 টাকা এটার এস্টিমেটেড কস্ট নির্ধারণ করা হয়েছে এবং স্থানীয় পর্যায়ে এই ফান্ডটা ক্রিয়েট করার জন্য বলা হয়েছে। ভাষা শহীদদের ত্যাগের মহিমাকে ধরে রাখতে পাঠ্যপুস্তকে শহীদ মিনারের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার দাবি শিক্ষাবিদদের। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।
এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।